আজকে আমরা রায়ান মার্টিন থেকে একটা মডেল কোশ্চেন পেপার 15 নম্বরের এমসিকিউ সলভ করব। তো প্রথম কোশ্চেনটা তোমরা দেখো। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ঘনত্ব সবথেকে বেশি? বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সবথেকে বেশি? বায়ুমণ্ডলের 4টে স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং তারপরে কি রয়েছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার এবং তারপরে রয়েছে এক্সোস্ফিয়ার। তো সব থেকে ঘনত্ব বেশি হচ্ছে সর্বনিম্ন স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ার। তাহলে সঠিক অ্যান্সারটা হবে ই হবে সঠিক অ্যান্সার। ওকে, এবার 2 নম্বরের কোশ্চেন দেখো। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে যে উষ্ণতাটির অস্তিত্ব নেই সেটি হলো। অস্তিত্ব নেই মানে ব্যাপারটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার থেকে কম উষ্ণতার কোনো অস্তিত্ব নেই। তাহলে এখানে আমরা দেখতে পারি কি কি অপশন আছে। এখানে যে -40 কে দেখো, এই যে তাপমাত্রা ডি এর অপশানটা, এটা হবে সঠিক উত্তর। কারণ 0 কেলভিন হচ্ছে সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা, তার থেকে কিন্তু কম তাপমাত্রা সম্ভব নয়। তাহলে এখানে -40 সম্ভব না, -40 কে সম্ভব নয়। তারপরে দেখো 3 কোশ্চেনটা কি আছে। 7 গ্রাম একটা গ্যাসের এসটিপিতে আয়তন 5.6 লিটার হলে তার আণবিক ভর কত? 7 গ্রাম একটা গ্যাসের এসটিপিতে আয়তন হচ্ছে 5.6 লিটার। তাহলে এটা আমরা এইভাবে করতে পারি যে 5.6 লিটার কোনো গ্যাসের আয়তন হচ্ছে ভর হচ্ছে 7 গ্রাম। তাহলে 1 কত হবে? 7 ভাগ 5.6। তাহলে এসটিপিতে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এটার কত হবে? এটার হবে 7 × 22.4 ডিভাইড বাই 5.6। এটা দিয়ে তুমি যেটাকে কাটো মানে ক্যালকুলেশনে, তাহলে এটা 4 হবে। 4 7 28। তাহলে ওই যে গ্যাসটার কথা এখানে বলা হচ্ছে তার আণবিক ওজন হবে 28 গ্রাম। দেখো এই যে বি এরটা সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, বি এরটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেনটা কি আছে? পরের কোশ্চেনটা আছে প্রদত্ত পদার্থগুলোর মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? কোনটির তাপ পরিবাহিতা সবথেকে বেশি তাপ পরিবাহিতা, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে হীরক হবে সঠিক অ্যান্সার। হীরকের তাপ পরিবাহিতা সবথেকে বেশি। এরপরে তোমরা চলে আসো 5 নম্বরের কোশ্চেনে। 5 নম্বরের কোশ্চেনটা কি আছে দেখো। কোনো সমতল দর্পণ তোমার দিকে 20 সেমি/সেকেন্ড বেগে এগিয়ে এলে তোমার সাপেক্ষে প্রতিবিম্বের বেগ কত হবে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা বুঝতে হবে কিন্তু। মনে করো এটা একটা সমতল দর্পণ, এটা অ্যান্সার আমি পড়ে দিলাম আর তুমি মুখস্থ করলে তাহলে হবে না, বুঝতে হবে। তো ধরো এই হচ্ছে তুমি ইউ বেগে দর্পণের দিকে যাচ্ছ। তোমার দেখে মনে হবে এই পাশে তোমার প্রতিবিম্ব, সেও কিন্তু ইউ বেগে তোমার দিকে আসছে। মাইনাস কেন দিলাম? কারণ যেহেতু তোমার বেগ যেদিকে, প্রতিবিম্বের বেগ তার উল্টো দিকে, তাই মাইনাস দিলাম। এখন আয়নার সাপেক্ষে যদি বলতো, তাহলে তুমি যদি ইউ বেগে আসো তাহলে দর্পণও কিন্তু আয়নার সাপেক্ষে ইউ বেগেই আসবে। অর্থাৎ এটা 20 হলে এখানে অ্যান্সারটা 20 হতো। কিন্তু এখানে কিন্তু বলেছে দেখো যে তোমার সাপেক্ষে। তাহলে তোমার সাপেক্ষে মানে কি? তোমার সাপেক্ষে প্রতিবিম্বের আপেক্ষিক বেগ যখন বের করবে তখন কি করবে? ইউ মাইনাস অফ মাইনাস ইউ, এই যেটা মানে দুটো বিয়োগ করতে হবে। তাহলে ইউ প্লাস ইউ 2u, অর্থাৎ তোমার সাপেক্ষে আপেক্ষিক বেগ হবে 2u। তাহলে এখানে যেহেতু বেগটা দেওয়া আছে কত, 20 দেওয়া আছে, তার মানে বুঝতে পারছো 20 × 2 40, অর্থাৎ সি এরটা হবে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হবে সি এরটা, মানে তোমার সাপেক্ষে তোমার যে প্রতিবিম্ব তার আপেক্ষিক বেগ হবে
তার আপেক্ষিক বেগ হবে 40। তোমারটা কত ছিল? 20 ছিল, তাহলে এটা হবে 40, অর্থাৎ সি এরটা হবে সঠিক অ্যান্সার। এইভাবে বুঝে বুঝে কিন্তু তোমাদের পড়তে হবে। 6টা দেখো, স্ট্রিট লাইটে প্রতিফলক রূপে কোন দর্পণ ব্যবহার করা হয়? স্ট্রিট লাইটে প্রতিফলক রূপে তোমার উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এই দর্পণের ব্যবহারগুলো একটু বলে রাখি এই কোশ্চেনের রেসপেক্টে। স্ট্রিট লাইটে উত্তল দর্পণ, আর টর্চ লাইট, যেটা আমরা টর্চ লাইট বা গাড়ির যে হেডলাইট, সেখানে অবতল দর্পণ। এগুলো মনে রাখতে হবে। তারপরে আমাদের যে শেভিং মিরর হিসাবে আমরা সুবিধা পাবো যদি আমরা অবতল দর্পণ ব্যবহার করি, মানে কনকেভ মিরর ইউজ করি। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে তোমার এটা গেল, আর ডেন্টিস্টরা তারাও কিন্তু অবতল দর্পণ ব্যবহার করে। তো এই জিনিসগুলো মনে রাখবে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, গাড়ির ভিউ ফাইন্ডার, মানে গাড়িতে আমরা পেছনের জিনিস দেখার জন্য যে মিররটা ব্যবহার করি, সেটাও কিন্তু অবতল দর্পণ, উত্তল দর্পণ, ওটা কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তো এগুলো একটু মনে রাখবে, কারণ উত্তল দর্পণে হচ্ছে দৃষ্টিক্ষেত্রটা অনেক বেশি হওয়ার জন্য এই সুবিধাগুলো আমরা পাই। চলে আসি আমরা 7 নম্বরের কোশ্চেনে। ঋজু পরিবাহীতে আবিষ্ট প্রবাহমাত্রা অভিমুখ জানা যায়। ঋজু পরিবাহী মানে সোজা একটা পরিবাহী, সেখানে আবিষ্ট প্রবাহ মাত্রার অভিমুখ জানা যায়। কি কি অপশন আছে দেখো? ফ্যারাডের প্রথম সূত্র, এটা হবে না। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম এবং লেঞ্জের সূত্র। তাহলে এটা সঠিক অ্যান্সারটা কি হবে? তো এটা সঠিক উত্তর হবে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, এটা হবে। এরপরে চলে এসো 8 নম্বরের কোশ্চেনটা দেখো। পরিবাহীর রোধ এবং পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার সম্পর্ক। তাহলে জুলের এটা প্রথম সূত্র, এটা সঠিক উত্তর হবে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, অর্থাৎ H is proportional to I স্কোয়ার। এরপরে 9 নম্বরটা চলে এসো। নিউক্লিয় রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে ব্যবহার করা হয়, এটা হচ্ছে গ্রাফাইট ব্যবহার করা হয়, কোনো কোনো ক্ষেত্রে আবার ভারী জল ব্যবহার করা হয়। তো এটা মনে রেখো, এখানে যেহেতু গ্রাফাইট আছে তাই সঠিক অ্যান্সারটা গ্রাফাইট হবে। কখনো কখনো ভারী জল ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এবার পরের কোশ্চেনটা আমরা দেখি। 10 নম্বরের প্রশ্ন। প্রদত্ত কোন মৌল জোটটি নিক্টোজেন গ্রুপের অন্তর্গত? পর্যায় সারণীতে বিভিন্ন যে শ্রেণীগুলো রয়েছে তাদের বিভিন্ন নাম আছে। তো 15 নম্বর শ্রেণীকে বলা হয় নিক্টোজেন শ্রেণী। এখানে নিক্টোজেন শ্রেণী অর্থাৎ 15 নম্বর শ্রেণীর যে মৌল রয়েছে নাইট্রোজেন এবং ফসফরাস, এরা হচ্ছে 15 নম্বর শ্রেণীর মৌল, অর্থাৎ এরা হচ্ছে নিক্টোজেন শ্রেণীর অন্তর্ভুক্ত। এরপরে 11 নম্বরের কোশ্চেনটা কি আছে? প্রদত্ত কোনটি সমযোজী হওয়া সত্ত্বেও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়? সমযোজী হওয়া সত্ত্বেও যার গলনাঙ্ক অনেকটা বেশি হয় সেটা হচ্ছে এই সিলিকা অক্সাইড, এটা হবে সঠিক অ্যান্সার। তারপরে চলে এসো 12 নম্বরে। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে জারণ, অ্যানোডে বিজারণ, উভয় তড়িৎদ্বারেই জারণ, উভয় তড়িৎদ্বারেই বিজারণ, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ। এইটা আমি অনেকবার যখন পড়িয়েছি, এইটা মনে রাখার জন্য একটা টিপস আমি বলেছিলাম, টিপসটা আমি এখনও আবার বলছি, তোমরা মনে রাখবে, কারণ এইটা কিন্তু অনেক সময় কনফিউশন হয়ে যায়। আমি একটা লাইন বলে দিয়েছিলাম, কেস্টো বেটা আ যাও, কেস্টো বেটা আ যাও, কেস্টো বেটা, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ, ক্যাথোডে জারণ, এটা হবে না, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ, অর্থাৎ ডি এরটা সঠিক উত্তর হবে। তাহলে কি মনে রাখবে? কেস্টো বেটা আ যাও, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ। ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের এটা মনে রাখাটা সহজ হবে। তাহলে সঠিক উত্তর হবে ডি এরটা। 13 নম্বরটা দেখো। অম্লধর্মী বিজারক গ্যাস কোনটি? অম্লধর্মী বিজারক গ্যাস, তো এখানে এই দেখো বিজারক গ্যাস বলতে এই যে হাইড্রোজেন সালফাইড একটি বিজারক, অ্যামোনিয়া এটাও বিজারক, বাট এটা কিন্তু ক্ষারীয়। তাহলে আম্লিক বিজারক যদি বলা হয় তাহলে এটা হবে হাইড্রোজেন সালফাইড।
14 নম্বরে কি আছে, প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত, এটা হবে ZnS। এটা তোমরা ধাতুর আকরিকটা ভালো করে পড়বে, সেইখান থেকে কিন্তু পেয়ে যাবে। 15 নম্বর আছে কি, একই সমগণীয় শ্রেণীর পরপর দুটো সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য, এটা হবে 14। এটা মনে রাখবে। এটা কি করে হচ্ছে একটু দেখে নাও। দেখো, মনে করো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এটা আমি 14টাতে বলে দিলাম। এবার আমি একটা নতুন পেজ ওপেন করছি। মনে করো তুমি একই সমগণীয় শ্রেণী, মনে করো অ্যালকেন নেবে, তাহলে কি হলো, মিথেনের সংকেত লিখলাম। আচ্ছা, মিথেনের পরে আমি কি লিখবো, মিথেনের পরে আমি লিখছি C2H6, ইথেন লিখলাম। তারপরে মনে করো প্রোপেন লিখছি C3H8। এখন মিথেনে কার্বন আছে একটা, এখানে কার্বন আছে দুটো, তাহলে কার্বনের পার্থক্য কটা হলো, একটা। হাইড্রোজেন দেখো 4টে, এখানে 6টা, তাহলে হাইড্রোজেন কটা বেশি আছে, দুটো বেশি আছে। আচ্ছা, এবার তুমি এখান থেকে এইটাতে চলে যাও, এখানে গিয়ে দেখো, কারণ পরপর বলেছে, তাহলে ইথেনের পরে প্রোপেন, এখানে কার্বন আছে দেখো 3টে, এখানে কটা ছিল, দুটো, একটা বেড়েছে। হাইড্রোজেন 6টা থেকে 8টা হয়েছে, তাহলে দুটো বেড়েছে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এরপরে যদি তুমি দেখো C4H10, দেখো এখানে 3 থেকে 4 হয়েছে, 8 থেকে 10 হয়েছে। তাহলে এইটা হচ্ছে আণবিক সংকেতের পার্থক্য। আর আণবিক ভরের পার্থক্য যদি বলো তাহলে কত হবে, তাহলে আণবিক ভরের পার্থক্য হবে তোমার হচ্ছে কার্বনের 12 আর হাইড্রোজেনের 1 × 2, তাহলে কত হচ্ছে 14। অর্থাৎ আণবিক ভরের পার্থক্য হবে 14। এই দুটো কোশ্চেনই মনে রাখবে। পরপর দুটি সমগণের মধ্যে তাদের সংকেতের পার্থক্য হচ্ছে CH2, আর আণবিক ভরের পার্থক্য হচ্ছে 14 গ্রাম। তো আশা করি তোমরা এই পেজটা বুঝতে পেরেছো। নেক্সট দিন আমরা আরও একটি পেজ এভাবে সলভ করব। তোমরা প্রত্যেক দিন আমার সঙ্গে নিয়মিত ক্লাসগুলো করো, তাহলে আশা করি তোমাদের প্রত্যেকের রেজাল্ট অসম্ভব ভালো হবে, এই আশা রাখছি। থ্যাংক ইউ।